স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। 60 বছরের পরিণত প্রতিষ্ঠানে হলো বাংলা একাডেমি। আজ পা দিল তারা 61 বছরে। বাঙালির নিজস্ব সত্তার স্মারক হিসেবে জন্ম নিয়েছিল যে প্রতিষ্ঠান, সেটি এখনও আমাদের জাতীয় গৌরবের অংশ। এগিয়ে যাওয়ার পথে নানান বাধা বিঘ্ন থাকলেও বাংলা একাডেমি হয়নি, নিজের সক্রিয়তা হারায়নি। তবে প্রত্যাশা যতটা ছিল তার কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে নানা আলোচনা আসে। এসব নিয়ে আজকের আলোচনা মননের প্রতীক। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর শামসুজ্জামান খান, আছেন কবি ও কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক এবং কবি ফরিদ কবি। স্বাগত আপনাদের। শামসুজ্জামান খান, আপনার কাছ থেকেই প্রথমে একটু জানতে চাই, এই 60 বছরের পথ চলায় বাংলা একাডেমির উত্থান পতন, প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন, এই বিষয়গুলি একটু শুরুতে জানতে চাই। প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে সেই কথা ঠিক আমার বলবার নয়, সেটা নিয়ে অবশ্য, কিন্তু তারপরও আপনারা কাজ করছেন, আপনারাও এক ধরনের লক্ষ্য নিয়ে কাজ করছেন। আমরা মনে করি যে আমাদের এইসব দেশে যে ধরনের সুযোগ সুবিধা থাকে তার মধ্যে বাংলা একাডেমি যে কাজ করেছে তাকে যথেষ্ট প্রশংসনীয় বলতে হবে। সেই সূচনা পর্বেই খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না বাংলা একাডেমি। তখন 5,000 টাকাও ছিল না বার্ষিক অনুদান। সেই সময়ে বরকতুল্লাহ সাহেব, তারপরে ডক্টর মোহাম্মদ এনামুল হক, তাদের অনেক কষ্ট করে বাংলা একাডেমিকে চালাতে হয়েছে। এবং আমি যতদূর জানি যে শেরে বাংলা একে ফজল হক যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রথম এসে বাংলা একাডেমি দেখার পর 50,000 টাকা অনুদান দিয়েছিলেন। সেই বাংলা একাডেমি কিছু টাকার মুখ দেখেছে। এত কষ্ট করে বাংলা একাডেমি চালাতে হয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার কিছুই দেয়নি। একবার আইয়ুব খান এসেছিলেন। আইয়ুব খান এসে তিনি যে কাজটি করলেন সেটি হলো কবি গোলাম মুস্তাফাকে দেশের একজন সেরা কবি হিসাবে 5,000 টাকা নিজের তহবিল থেকে পুরস্কার দিয়ে গেলেন ওখানে। এবং যাওয়ার সময় এয়ারপোর্টে বলে গেলেন যে বাংলা একাডেমি দেখতে গিয়েছিলাম, ঠিক আছে, আমার নিজস্ব তহবিল থেকে 10,000 টাকা আমি দেব। এইটি বোঝা যায় যে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি একাডেমি সম্পর্কে কীরকম ছিল। এবং গোলাম মুস্তাফা সাহেবকে বিশেষভাবে সকলের উপরে তাকে একটি পুরস্কার দিয়ে দেয়া, সেটিও লক্ষ্য করার মতো। সেই অবস্থায় তাঁরা যে কাজ করেছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ এনামুল হক যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছিলেন। প্রথম কাজই ঠিক করা হয়েছিল যে 3 ধরনের অভিধান হবে। একটি হবে আঞ্চলিক ভাষার অভিধান, পূর্ব বাংলার আঞ্চলিক ভাষার অভিধান। দ্বিতীয়টি হবে ব্যবহারিক বাংলা অভিধান এবং তৃতীয়টি হবে এই সাহিত্যের অভিধান আর কি। তো শহীদুল্লাহ সাহেব খুব দক্ষতার সঙ্গে স্বল্প সময়ে আঞ্চলিক ভাষার অভিধানটা করতে পেরেছিলেন। ডক্টর মোহাম্মদ এনামুল হক ব্যবহারিক বাংলা অভিধানে হাত দিয়েছিলেন। অভিধান করতে অনেক সময় লাগে, কিন্তু পরবর্তীকালে যিনি ক্ষমতায় এলেন তার কাছে তিনি চেয়েছিলেন আমাকে একটা কক্ষ দেয়া হোক, একটা টেলিফোন আর একজন পিয়ন, এইটা পেলে আমি অভিধানের কাজটা শেষ করে দেব। কিন্তু তাকে সেটা দেয়া হয়নি। তার ফলে তিনি সর্বর্ণ অংশ করেই বিদায় নিয়েছিলেন। বহু পরে মঞ্জুরে মওলা সাহেব যখন মহাপরিচালক হয়ে এলেন, তখন তিনি আমাকে এবং ওবায়দুল ইসলাম, প্রেসের ম্যানেজার ছিল, এই দুজনকে ডেকে বললেন যে এই অভিধানটা যেভাবেই হোক করতেই হবে, তো কাকে দেয়া যায়? তা আমরা বললাম শিবপ্রসন্ন রায়েরই, সংস্কৃত জানেন, তাকে দেয়া যেতে পারে। তাকে দেয়া হলো এবং উনি আমাদের বললেন মঞ্জুরে মওলা প্রতিদিন 9:30টায় আমার কাছে বসে রিপোর্ট করবেন প্রতিদিন কী ধরনের কাজ হচ্ছে। এইরকমভাবে ব্যবহারিক বাংলা অভিধানটা করা আমরা শেষ করতে পারলাম। আর ওই সাহিত্যের যে মানে সংজ্ঞা সূত্র এইসব নিয়ে যে অভিধানটা হওয়ার কথা ছিল সেটি কোনো মতেই করা সম্ভব হয়নি, কারণ একজনকে দেয়া হয়েছিল বেশ ওপরের দিকে কর্মকর্তা, তিনি তার বোনকে বোধহয় দিয়েছিলেন, এলোমেলো করে ফেলেছিল। সেটা এতই ঝামেলার একটা ব্যাপার ছিল যে ওটি আর তখন সমাধান করা যায়নি। পরবর্তীকালে এই কাজটি সেলিনা হোসেন এবং নুরুল ইসলাম বাঙালি, এই দুইজন মোটামুটি একটা বার করে দিয়েছেন। এই ছিল প্রথম দিকের কাজ। তবে আলী আহসান সাহেব আসার পর আমি বলবো যে
তিনি কিন্তু অনেক ভালো কাজ করেছিলেন। অনুবাদের কাজটা তার সময়ই শুরু হয়। বিশেষভাবে বাংলা একাডেমির একটি আন্তর্জাতিক সংযোগ শুরু হয়। তিনি বাইরের বহু পণ্ডিত জ্ঞানীগুণীকে আনার ব্যবস্থা করেছিলেন এবং পরবর্তীকালে আরও কেউ কেউ নানা বিশিষ্টজনকে বাইরে থেকে এনেছেন এবং কিছু কিছু কাজ করার চেষ্টা করেছেন। এর পরবর্তীকালে তো আমাদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে গেল। স্বাধীনতার ওই সময়টায় খুব বেশি কাজ হতে পারেনি। স্বাধীনতার পরে বাংলা একাডেমি এবং কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড মানে একীভূত হয়ে গেল। নাম হলো বাংলা একাডেমি এবং মহাপরিচালক হলেন প্রথমেই ডক্টর মজহারুল ইসলাম, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক। তিনি একটা ভালো কাজ করেছিলেন যে ঢাকার বাইরে যে যেখানে আছে, যেমন আসাদ চৌধুরীকে নিয়ে এলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রফিক আজাদকে নিয়ে এলেন টাঙ্গাইল থেকে, ফরহাদ খানকে নিয়ে এলেন রাজশাহী থেকে, আমাকে নিয়ে এলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এইরকম 40-45 জনকে এনে তিনি কিন্তু একটা ভালো ভিত্তি তৈরি করে দিয়েছিলেন। একটা ভিত্তি তৈরি হলো এবং সেখান থেকেই এগিয়ে যাচ্ছে। এবং তিনি একটা বড় কাজ করেছেন, একটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রথম স্বাধীন বাংলাদেশে হলো 74-এ, বঙ্গবন্ধু প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এবং অন্নদাশঙ্কর রায়ের নেতৃত্বে 75 জন কবি, সাহিত্যিক, শিল্পী, নাটকের লোক এসেছিলেন এবং 6টি ইউরোপীয় দেশ এবং মঙ্গোলিয়া, এই কটি দেশ থেকে 11 জনের মতো এসেছিলেন পণ্ডিত। হক ভাই, আপনার কাছে প্রথম একটু দিকে চলে যাব এই প্রসঙ্গে, যে বাংলা একাডেমির কাছে প্রত্যাশা তো অনেক, কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে এবং সেই প্রত্যাশাটা এক এক ধরনের জনগোষ্ঠীর প্রত্যাশা কিন্তু এক এক রকম হবে। যারা লিখছেন তাদের প্রত্যাশা একরকম, যারা পড়ছেন তাদের প্রত্যাশা হয়তো অন্যরকম, আবার যাদের একেবারেই কোনো সরাসরি সংযোগ নেই তাদেরও প্রত্যাশা আছে। ফলে সব মিলিয়ে বাংলা একাডেমির সঙ্গে একদম সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের পরিচয়টা শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক। কিন্তু এইটি কি মানে এইটি বাংলা একাডেমির জন্য যথেষ্ট হচ্ছে কিনা? আমি কিন্তু গোড়াতেই পছন্দ করতে পারলাম না এই প্রশ্ন এবং এই প্রসঙ্গ। তার কারণ হচ্ছে যে আজকে বাংলা একাডেমি 60 বছর পূর্ণ করল। এটা স্বয়ংক্রিয়ভাবেই আমাদের উচ্ছ্বাস, আনন্দ, উল্লাসের বিষয়। আজকে বাংলা একাডেমির সামনে দাঁড়ালে এবং যারা 60 বছর আগে বাংলা একাডেমির সামনে দাঁড়িয়েছেন, দৃশ্যতই একটা তফাৎ দেখতে পাবেন। ভবনের পর ভবন ভেতরে, অঙ্গনের ভেতরে এসেছে। বর্ধমান হাউস দোতলা বিল্ডিং ছিল, সেইটি 3 তলা হয়েছে, পেছনে হয়েছে নতুন একটি ভবন হয়েছে। ডক্টর শহীদুল্লাহ নামে হক ভাই, বাংলাদেশের অর্থনীতি তো মানে 70,000 থেকে এখন 3 লক্ষ কোটিতে এসেছে, ফলে এগুলি তো একদম স্বাভাবিক বিস্তার। না, তারপরেও আমি বলছি যে বাংলা একাডেমির প্রতিষ্ঠাটার বিষয়টা দেখতে হবে। আজকে সেইটাই মানুষের জানা দরকার। আজকের দিনে 60 বছর পূর্তি উপলক্ষে 1970 সালে আমরা জানি, খুব নিকট অতীতের কথা, 1970 সাল সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু তার আগে 54 সালে একটা ঘটনা ঘটেছিল। কি না, প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। মুসলিম লীগের একেবারে মানে চিহ্ন উড়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। মানুষ ভোট দিয়েছে বাঙালির পক্ষে, বাংলার পক্ষে, 21 দফার পক্ষে। এবং এই 21 দফা যারা রচনা করেছেন, সেই রচয়িতারা 21শে ফেব্রুয়ারির 21 তারিখটিকে ধরে কিন্তু 21 দফা করেছিলেন। এবং 21টি দফা যে ছিল, দর্শকদের আমি স্মরণ করিয়ে দেব, তার ভেতরে 5টি দফাই ছিল বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে। বাংলা একাডেমি 16 নম্বর দফা ছিল বাংলা একাডেমি করার কথা, বাংলা একাডেমি প্রতিষ্ঠা, সেটা মানে এই 5টার ভেতরে একটি। এবং এইটা হচ্ছে বাঙালির বিজয়ের প্রথম একটি ঘটনা, যে 21 দফার পক্ষে লোকেরা ভোট দিয়েছে এবং 21-এর ভেতরে যে 5টা, প্রায় মানে 25% ভাষা সংস্কৃতি নিয়ে কথা ছিল, জাতীয় চেতনা নিয়ে কথা ছিল, সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বাংলা একাডেমিকে প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমাদের চিন্তা ছিল সেই সময় যে
তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী বলা হতো, মুখ্যমন্ত্রী, প্রাদেশিক প্রধানমন্ত্রী, তার বাসভবন ছিল বর্ধমান হাউস। সেইখানেই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হবে। কেন? কারণ সেই প্রধানমন্ত্রীর আমলেই ভাষার জন্য গুলি চলেছে, রক্ত ঝরেছে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনার যার মূর্ত প্রতীক হয়ে আছে। এবং এই শহীদ মিনারের কথাও দেখুন যে পৃথিবীর আর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি যে একটি মিনারের রেপ্লিকেশন অর্থাৎ অনুকরণে সমস্ত দেশে এমন কোনো শহরগঞ্জ গ্রাম নেই যেখানে শহীদ মিনার আছে। ভাই এখন শুধু শহর না, লন্ডন থেকে শুরু করে বিদেশেও বিদেশে সারা হতো। বিশ্বে অনেক তো এই শহরেই ঘটনাটা হয়েছে। হচ্ছে এর কিন্তু বাংলা একাডেমিকে আপনার সামনে রাখতে হবে। বাংলাদেশকে যদি আমরা জানি, বাংলা একাডেমিকে জানতে হবে। এবং বাংলা একাডেমি এবং বাংলাদেশ একে অপরের সঙ্গে এতটাই যুক্ত যে বাংলাদেশ থাকলে বাংলা একাডেমি থাকবে, এবং বাংলা একাডেমি থাকলে বাংলাদেশ থাকবে। কারণ বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের চর্চা এখানে হচ্ছে। কাজের ভেতরে দেখুন সম্প্রতি ওর আমলে যে কাজগুলো হয়েছে আমাদের শামসুজ্জামান সাহেবের, যে বাংলার বিভিন্ন জেলাতে যে লোক ঐতিহ্য, লোক সংস্কৃতি, 64 জেলা 64 জেলার 64টি বই বেরিয়েছে। প্রত্যাশার কথা কি বলছেন আপনি? প্রথমেই এমন একটা ভাব সৃষ্টি হলো যেন প্রত্যাশা পূরণ করতে পারে। কিছুই হয়নি। এত সমালোচনা কেন আপনাদের? বলেন, আমি একটা কথা শুনেন শুনেন, এই যে আমি একটু উত্তেজিতভাবে শুনেন, উত্তেজিতভাবে বলবো, শুনেন একটু। আমাদের শিক্ষিত লোকরা প্রকৃত শিক্ষিত নয়। শুনেন, কেউ জাদুঘরে যায় না, এইটা অশিক্ষার নামান্তর। সেটা তো অবশ্যই আমাদের তো মানে বাংলা একাডেমিতে শুধুমাত্র আপনি বইমেলা দেখলেন, বাংলা একাডেমিতে বিশাল কাজ করছে সেগুলো দেখেন নাই? একটার পর একটা কত কাজ আমি করেছে বিনয়ের দেখেন? সঙ্গে বলছি যে এইটা বিবর্তনমূলক অভিযান আপনি এটা আমার দেখেন কোনো নাই? বিশ্বাসের বিষয় না। আমি বলছি যে রবীন্দ্রনাথের জীবন নিয়ে কাজ করছে, এটা দেখেন নাই? বাস্তবতায় গিয়ে আপনারা শিক্ষিত হলেও ওই নিজের গণ্ডির মধ্যে কি করে একটা সমালোচনা বের করতে যায় সেইটি আপনারা দেখতে চেষ্টা করেন। সমালোচনার জায়গাটি থেকেই তো বড় আচ্ছা, জায়গা। আমাকে বলতে দিন। সমালোচনা কেন করবেন? ভাই, আপনারা কি করছেন আচ্ছা, দেখান তো। শামসুজ্জামান সাহেব আমাকে বলতে দিন। প্রতিযোগিতার যেমন ধরুন আজকে মানে আজকে তো এটা এই জন্মদিন, এক নষ্ট শিক্ষিত সমাজ জন্মবার্ষিকী, আমাদের। 60 বছর পূর্ণ করে 61 বছর হয়েছে। আজকে কি করেছি সেটা জানানো দরকার। প্রত্যাশার কথা বলছেন, প্রত্যাশা ইজ এ ভেগ ওয়ার্ড, অস্পষ্ট শব্দ। প্রত্যাশা আমার আছে আমি বেহেশতে যাব, যাবো কিনা আপনি তো মানে অধিকাংশ লোকই পাপী পৃথিবীর, এগুলো বলে লাভ নেই প্রত্যাশার কথা। এই যে বললাম যে 64টি জেলার লোকসঙ্গীত, লোকসংস্কৃতি, লোকাচার, প্রবাদ প্রবচন নিয়ে যে 64টি গ্রন্থ বেরিয়েছে, বিশ্বের নজির আপনার পাবেন না যে একটি দেশ তার সংস্কৃতি প্রাচীনকাল থেকে এ পর্যন্ত যা চলে এসছে জনজীবনে, সেটাকে এইভাবে মাত্রই 2 বছরের ভেতরে 64টি গ্রন্থ। মুক্তিযুদ্ধের স্মৃতিকথার উপরে বাংলা একাডেমি যে সিরিজ, কতগুলো বই হবে? এ তো অনেক, অসংখ্য, শতাধিক। আপনি- মুক্তিযুদ্ধের স্মৃতি, না আমাকে বলতে দিন, স্মৃতি। যেমন ধরুন অনুবাদের ক্ষেত্রে বাংলা একাডেমি যে কাজ করেছে পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত, আলী হাসান সাহেবের কথা উনি বললেন, সেখান থেকে যে অনুবাদের হয়েছে, যে আমাদের এই সুলতানি আমলে, মোগল আমলে, নবাবী আমলে যে সমস্ত পার্সিতে যে সমস্ত ইতিহাস গ্রন্থ ছিল তার সম্পূর্ণ বাংলা অনুবাদ বাংলা একাডেমি করেছে। বিজ্ঞান বিষয়ে আপনি ধারণা করতে পারবেন না, পশ্চিমবঙ্গ তো বাংলা ভাষার একটা সেই আদি চর্চার ক্ষেত্র, তো পশ্চিমবঙ্গ এর 50 ভাগের 1 ভাগ কাজ করতে পারেনি বাংলা একাডেমি যে কাজ করেছে। অভিধান হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্রকাশনা বাংলা একাডেমির, যেটা কলকাতাতে যে বইমেলা এই 2 দিন বাদেই শুরু হবে জানুয়ারি মাসে, সেখানে সর্বাধিক বিক্রিত হচ্ছে বাংলা একাডেমির অভিধানমালা। এরকম প্রচুর কাজ আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। 3000 পৃষ্ঠার রূপান্তরমূলক অভিধান। আঞ্চলিক ভাষার অভিধান যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন, ইন ইট সেলফ ইটস এ গ্রেট 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 ওয়ার্ক। আঞ্চলিক ভাষার অভিধান এইরকমভাবে একের পর এক আমি বলে যেতে পারি যেগুলো অর্জন আছে। আজকের দিনে আমি মনে করি প্রত্যাশা আমাদের কি? প্রত্যাশা হচ্ছে যদি বলেন তাহলে বাংলা একাডেমি কেন আজকে বাংলা ভাষাকে কোন অবস্থায় নিয়ে গেছেন? রেডিও, FM রেডিও শোনেন, এখন একটা সং হয়ে যাক, না। বলছে কিনা বলুন? যে অবশ্যই এগুলো তাহলে না সবগুলো না না আজকে আমরা- খালি সং হয়ে যাক, না। বলছে কিনা বলুন?
জি অবশ্যই এগুলো তাহলে না 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 আজকে খালি প্রত্যাশার জায়গাগুলো পূরণ করুন। আমি এটাকে নেগেটিভ ভাবে নিয়েন না, আমি এটা বলতে চাই এই জন্য যে আমাদের যে অর্জনগুলি আছে সেটা আমরা আমাদের বয়সী বা তারপরের বয়সী তারা কিন্তু এগুলি খোঁজ নিচ্ছি না, সেই জায়গাতেই আচ্ছা, আরো আরেকটি কথা ভালো বলি করে আমি। বলা, এই যে এত আরেকটি কথা অর্জনগুলি আপনাকে সেটা বলি। বলা আপনি বললেন যে এক বইমেলাতে যে ছাড়া আর কি আছে, বইমেলায় বা কম কি? বছরে একটা মাস, আপনি শুনুন শুনুন শুনুন, পৃথিবীর আর কোথাও তো বছরে হয় না একটি এক মাস এতগুলো বই বেরোচ্ছে, প্রায় 4000-এর মতো গড়ে বই বেরোয়, এবং মানুষেরা তার সন্তানদের নিয়ে, নিজেরা তো আসছেনই, সন্তানদের নিয়ে বইয়ের কাছাকাছি আসছেন, লেখকের কাছাকাছি আসেন। আমি নিজে একজন লেখক, শিশুকে তুলে বাবা দেখাচ্ছেন, বলে একে দেখে রাখো, একটা ফটো তুলে আপনার সঙ্গে বড় হয়ে দেবে। এই ইটসেলফ এটা একটা বিরাট কাজ। আমরা এগুলি কোনোটাই ছোট বলছি না, আমরা বলছি যে এগুলি বড়, এবং শুধুমাত্র এইটাই হ্যাঁ, আমাদের প্রত্যাশা পরিচয় অনেক না, আছে, সত্যিকার প্রত্যাশার কথা অর্থে যে বলবো। এত কাজ করছে সেই কাজটা আমরাও মিডিয়াতে দেখছি না। আপনি সেটা অভিযোগ করতে পারেন যে মিডিয়া ওইটার উপস্থিতি কোথায়, বাংলা একাডেমিতে যে এই কাজগুলি হচ্ছে সেগুলি আমরা আসলে কোনো ধরনের দেখতেছি না। ফরিদ ভাই, আপনার কাছে যাব যে সত্যিকার অর্থে বাংলা একাডেমি যেই কাজগুলি করছে, অনেক কাজ করছে, সেই কাজগুলি একটু অন্যভাবেই যদি বলি, সেটা আসলে পৌঁছাচ্ছে কিনা আমাদের কাছে বা সারা দেশের অন্য মানুষদের কাছে, এই 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 জায়গাটায় তো দায়িত্ব আমাদের প্রত্যেক। এটা আমাকে শুধুমাত্র, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, এটা আমাদেরকে প্রত্যেকেরই নিতে হবে, কারণ একই সঙ্গে সেটার কিন্তু প্রভাবও পড়ছে, আমরা সাংস্কৃতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে। ফরিদ ভাই, আপনার কাছে এই ব্যাপারে মতামত জানতে চাইবো একটা বিরতির পরে। আজকের বাংলাদেশের নিউজ থাকবে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি, ফরিদ ভাই, আপনার কাছে একটু। না, আমি যেটা এই যে মানে জামান ভাইয়ের কথা শুনলাম এবং হক ভাইয়ের কথা তো শুনলাম, আমার নিজস্ব পার্সপেক্টিভ থেকে আমি জিনিসটা বলি। আমার মনে হয় না যে প্রশ্নটা ভ্যালিড ছিল না। আমার মনে হয় যে প্রশ্নটা ভ্যালিড আছে, যে একটা প্রতিষ্ঠানে যখন 60 বছর পূর্ণ হয় তখন বিভিন্ন মানুষের একটা প্রশ্ন তৈরিও হয়, যে এই প্রশ্ন মানে যারা জানে এবং যারা জানে না, দুই পক্ষের মানুষের কিন্তু একটা প্রশ্ন তৈরি হতে পারে যে বাংলা একাডেমির ভিশনটা কী ছিল, এর মিশনটা কী ছিল। ঠিক আছে, হ্যাঁ, এখন এই ভিশন এবং মিশনের সঙ্গে বাংলা একাডেমি যেভাবে এগুচ্ছে সেটা তার সঙ্গে সঙ্গতি কতটুকু আছে, বা না থাকলে সেই জায়গাটা কেন নেই, যেটুকু আমি বলি যেটুকু আছে সেটুকু আমরা কতটুকু পূরণ করতে পারলাম, সেই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে। আমার যেটা মনে হয় যে একটা বয়সে এসে আমরাও যেমন পেছন দিকে ফিরে তাকাই, যে আমরা যে আজকে এলাম, এই বয়সে এলাম, আমার কি কাজ, আমার কি করার কথা ছিল, আমি কতটুকু করতে পারলাম। বাংলা একাডেমির ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটি, যেহেতু এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, আমি মনে করি এই প্রশ্নটা সবাই করছে, এটা জাতীয় প্রতিষ্ঠান বলেই কিন্তু এই সব প্রশ্নগুলো প্রথমেই শুরু হবে এটা। না, সেটা 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 এই যে এই পেছন থেকে প্রশ্নটা হতে পারে, শেষ থেকেও প্রশ্ন শুরু হতে পারে। প্রশ্ন তো এরকম নয় যে ও প্রশ্ন করবে যে আপনাদের লক্ষ্য কী ছিল, আপনাদের স্বপ্ন কী ছিল, এই স্বপ্ন এবং লক্ষ্য কতটুকু এগোনো গেল। আমার যেটা মনে হয় কি, যে এই যে জানে না মানুষ, এই জানে না, এটা মানুষেরও যেমন আমাদের এখানে পড়াশোনার যথেষ্ট অভাব আছে, এবং আপনারাও জানেন যে অডিও ভিজুয়াল মিডিয়ার যথেষ্ট উন্নতি হওয়ার কারণেও মানুষের একটা রিডিং হ্যাবিট যেটা ছিল সেটা যথেষ্ট কমেছেও বলে আমি মনে করি। ফলে অনেকে অনেক কিছু জানে না, কিন্তু এতে এটাও এই বাংলা একাডেমির ব্যর্থতাও আমি মনে করি না এতে শেষ হয়ে যায়, যে বাংলা একাডেমিরও কাজ যে তারা যেসব প্রকাশনাগুলো করছে বা তাদের যেসব অর্জনগুলো আছে সেগুলো একটু জানা হয়নি। হ্যাঁ, সেগুলি এই আলোচনার মধ্যে বেরিয়ে আসার মানেই হলো যে তার মানুষ জানতে পারবে। আমি মনে করি এই যে প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আপনারা বলেছেন যে বাংলা একাডেমির প্রশ্ন করছে, সেইটাও কিন্তু আমি মনে করি বাংলা একাডেমির অনেক বড় সাফল্য নিশ্চয়ই আছে। যে হক ভাই যেটা বললেন যে বাংলা একাডেমির যে আঞ্চলিক ভাষার অভিধান, কিংবা এর ব্যবহারিক বাংলা অভিধান, কিংবা এর যে প্রমিত বাংলা ভাষার অভিধান, এই সহ আরও কিছু অভিধান যেগুলি বেরিয়েছে, সেগুলি আমি মনে করি খুবই জরুরি কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু একই সঙ্গে একটা কথা বলি, রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন বাংলা ভাষাতে খাঁটি ব্যাকরণ করার জন্য 1901 সনে, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিতরা সেটা করতে দেয়নি। তারা বলেছে যে সংস্কৃত ভাষা থেকেই বাংলা এসছে।
অতএব কোনো মতেই করতে দেওয়া হয়নি তাকে। সেই কাজটা আমরা 112 বছর পরে করেছি। আমি কলকাতায় আনিসুজ্জামান স্যারকে নিয়ে গেছি, আমাদের 6 জন বুদ্ধিজীবী এবং ওখানকার 12 জন বুদ্ধিজীবী, তাদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করে ঠিক হয়েছে এটা করতেই হবে। রবীন্দ্রনাথ চেষ্টা করেছে এবং প্রকৃতপক্ষেই বাংলা ভাষার এখন পর্যন্ত একটা ব্যাকরণই তৈরি হয়নি, সেইটা আমরা এইখানে এসে 2 বছর চেষ্টা করে করলাম। এবং এটা করার পর টাইমস অফ ইন্ডিয়ায় 9 লক্ষ সার্কুলেশন। তারা বললো চলতি বাংলা ফাইনালি গেটস এ গ্রামার অফ ইটস ওন। এটা কিন্তু ইতিহাসে প্রথম এই বাংলা ব্যাকরণ। এবং এইটা বলছে যে ঢাকার বাংলা একাডেমি কি এক অসাধারণ কাজ করলো। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা মানে একদিন আলোচনা করলাম, আপনি ছিলেন, আপনি বললেন যে বাংলা একাডেমি এই উদ্যোগটি নিয়েছে 2 বছর ধরে করছে। আমরা এটি নিয়ে কিন্তু একদিন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে কাজগুলি হচ্ছে, আপনি দেখেন এই কাজগুলি সম্পর্কে জানবে মানুষ কিভাবে। একটা হচ্ছে এই প্রকাশনাগুলি তার কাছে, প্রকাশনার নামগুলো তার কাছে পৌঁছচ্ছে কিনা। আপনি যদি আপনার নিজের ওয়েবসাইটটা দেখেন, আমি আপনাকে বলি, আমি আজকেই ওই ওয়েবসাইটে আসার সময় এই যে মোবাইলে বসে বসে গাড়িতে বসে বসে দেখছিলাম, সেই ওয়েবসাইটে আপনাদের এই সব সংক্রান্ত তেমন কোনো তথ্য নেই। আমি বলি একটা ওয়েবসাইটে যেরকম একটা বাংলা একটা দোকানের ওয়েবসাইটও আজকাল, মানে আমি বলছি যে একটা ছোটখাটো দোকানের ওয়েবসাইটও আজকাল খুব সুন্দর করে তার সম্পর্কে লেখা হয়। কিন্তু আমি বলছি যে বাংলা একাডেমির মতন একটি প্রতিষ্ঠানের যারা নাকি বাংলা ভাষা নিয়ে কাজ করছে, আমি যদি বলি সেখানকার যে টেক্সটগুলি আছে সেখানে কোথাও বাংলা একাডেমির রসিকার আছে, কোথাও বাংলা একাডেমির দীর্ঘইকার আছে। আমি বলি এত অসচেতনতা, আমি বলি এত অসচেতনতা। আমি বলছি বাংলা এমনকি বানান ভুল, প্রতিটি লাইনে লাইনে বানান ভুল। আপনি কিছু মনে করবেন না, বাংলা একাডেমির কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি বলেই যখন আমরা এটা দেখি তখন আমরা খুব দুঃখ পাই, আমাদের খুব বেদনা হয়। কারণ এটা যদি ব্যক্তিগত প্রতিষ্ঠান হতো কারোর, যে মাওলা ব্রাদার্সের বা একটা অন্য প্রকাশের একটা প্রকাশনীর ক্ষেত্রে এটা ঘটছে, আমরা বলতাম যে সেটা ব্যক্তিগত একটা অংশ, এটা তো হতেই পারে। এই আলোচনায় এসে যদি এই কথাটা বলা হতো আমি তাহলে সেটা তো আমি মানতে রাজি। সেটা তো আমি বলি একাডেমি বানান যে কোথাও দীর্ঘইকার কোথায় রস্যিকার। একাডেমি প্রতিষ্ঠিত হবার কালে এটা দীর্ঘইকার ছিল, কিন্তু অতি সম্প্রতি এটা রস্যিকার করা হয়েছে, সেই কনফিউশনটা রয়ে গেছে। তবে আমার যেটা কথা সেটা হচ্ছে ওয়েবসাইট পড়ে বাংলা একাডেমিকে জানতে হবে না, ওয়েবসাইট পড়ে বাংলা একাডেমি যে কাজ করছে, বাংলা একাডেমি যে কাজ করছে তার ফল জনসাধারণের কাছে সাক্ষাৎভাবে পৌঁছবে না, কিন্তু আমি উপকৃত হলে আমার কবিতা, আমার নাটক, আমার গল্পের মাধ্যমে, তোমার কবিতার মাধ্যমে সেটা পৌঁছবে। হক ভাই, আমি কিন্তু প্রথমে এটা বলছিলাম যে এটার কিন্তু আলাদা আলাদা শ্রেণীভাগ আছে, এক একজনের কাছে এক এক রকমের থাকবে। এবং আমি যেটা আরো একটু জানতে চাই শামসুজ্জামান খান, যে এখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে। যদি শুধুমাত্র পরিভাষাগুলি দেখি যেগুলি একেবারেই ব্যবহার করা হয় না, কিন্তু এটা হইলে পরে হয়তো আজকে হক ভাই যেই ধরনের ভাষার চর্চা হচ্ছে সেটার থেকে দূরে আসা সম্ভব হতো। কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে সঠিক শব্দটা পায় না, তখন ইংরেজিতেই চালিয়ে দেয়। কিন্তু বাংলা একাডেমির কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা পরিভাষা আছে, কিন্তু আমরা এটার ব্যবহার দেখি না। ফলে এটা কিন্তু এক ধরনের বলা যায় যে মানে আমরা একটা সুযোগ নিতে পারছি না, যেটা আমাদের তথ্য আছে, তথ্য ভান্ডার আছে, ব্যবহার ওই জায়গাগুলিতে আমরা যেতে চাই যে কিভাবে এই জায়গায় সম্ভব বাংলা একাডেমির এই সম্পদটা যেন যাদের জন্য প্রয়োজন, এটা নিশ্চয়ই পরিভাষাটা নিশ্চয়ই সবার প্রয়োজন না। যারা যেই বিষয়ের, যে মনে করেন অ্যাকাউন্টিং পড়ে সে তো আর অর্থনীতির পরিভাষার বইটা পড়বে না। হ্যাঁ, ওইটা কাজে লাগছে বলে ওই বিষয়ে এখন কিন্তু অনেকেই ওই পরিভাষার উপর ভিত্তি করে বই লিখছেন। হক ভাই, আপনার কাছে আবার চলে আসবো একটু, এই যে ঐতিহাসিকভাবে এটার একটা গুরুত্ব, এবং সেইটা আমরা যেমন দেখেছি স্বাধীনতার আগে, একইভাবে স্বাধীনতার পরেও কিন্তু সেই গুরুত্বটা এই যে সারা বাংলাদেশের বাংলা ভাষা কেন্দ্রিক মানুষকে এক করার ক্ষেত্রে, আমি প্রথমেই বলেছিলাম যে বইমেলাই শুধু না, আরও নানানভাবেই কিন্তু বাংলা একাডেমি এই কাজটা করছে। সেটা একটু বিস্তারিত জানতে চাইবো, এবং সেই জায়গাটায় আসলে মানুষকে সম্পৃক্ত করে এই যে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, এবং সেইখানেই কিন্তু বলা যায় যে আমাদের বাঙালি হয়ে টিকে থাকার একটা বড় মন্ত্র আমরা পাচ্ছি এবং উদ্দীপনা পাচ্ছি। সেটাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলা একাডেমির কাছে আপনি ভবিষ্যতে কি দেখতে চান, সেটা কবির শুধু ওয়েবসাইটটুকু পড়ে আসবে। একটা বিরতিতে যাচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। হক ভাই, আপনার কাছে আবার একটু চলে আসতে চাই যে এই জায়গাটি থেকেই সামনে এগিয়ে যাওয়া এবং যে বিপুল সম্ভাবনা এখানে আছে সেটা কিভাবে কাজে লাগানো সম্ভব? আমরা এটি নিয়ে বিরতির ফাঁকে নিজেরা কথা বলছিলাম যে কি করা যায়। ফরিদ কবির, শামসুজ্জামান রয়েছেন। আমি নিজে দেখতে পাই যে বাংলা একাডেমি সামনের দিকে সৃজনশীল সাহিত্যের ক্ষেত্রে আরও ক্ষেত্র, চত্বর, প্রসঙ্গ এগুলো তাদের সৃষ্টি করা দরকার। সৃজনশীল অর্থাৎ কবিতা, গল্প, উপন্যাস, নাটক এবং সমসময়ে কি হচ্ছে এটা যে ছিল না তা নয়। আমার মনে পড়ে পাকিস্তান আমলে, আজ থেকে 40-45-50 বছর আগের কথা বলছি, যেমন বাংলা একাডেমিতে বর্ধমান হাউসটাই তখন ছিল, দোতলা বিল্ডিংটি ছিল মূল ভবন। সেইখানে আমরা দেখেছি চিত্রকলার প্রদর্শনী হয়েছে। 61 সনে হয়েছে। সর্দার ফজলুল করিম ছিলেন, তিনি সাহিত্যের আসর করতেন। আমি নিজে যেমন, এবং ওর কতগুলো নতুন নতুন ধ্যান ধারণা ছিল, যে আফ্রিকার কবিতা। আমি একটা পুরো 1 ঘন্টার অনুষ্ঠান আমি এককভাবে অনুবাদ করেছিলাম সর্দার ফজলুল করিমের উৎসাহে। এরপরে করেছিলাম তৃতীয় বিশ্বের কবিতা। এই যে কাজগুলো হতো এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিল খুব সঙ্গত কারণেই। মুক্তিযুদ্ধের পরে আমরা যখন দেশ স্বাধীন হলাম তখন অনেকগুলো কাজ আমাদের, যেটার একটু উল্লেখ আপনি করেছেন, পরিভাষা এবং আরও কিছু গবেষণামূলক কাজের দরকার ছিল। সম্প্রতি দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমির মনোযোগ কিন্তু সৃজনশীল ক্ষেত্রের দিকে বোধহয় ধাবিত হচ্ছে। আপনি আরো ভালো বলতে পারবেন। সেনঘরের কবিতার উপর একখানা বই বেরিয়েছে, হ্যাঁ, সেটি না, আমি পরবর্তীকালে বাইরে থেকে বলছি হয়েছে। যে আধুনিক বাংলা কবিতা এর উপর একেবারে ধারাবাহিকভাবে একাল পর্যন্ত এসছে। এখন যদি আপনি বলেন যার বয়স 50 বছর বা 45 বছর, তার কবিতা সম্পর্কে আলোচনা বাংলা একাডেমি এই মুহূর্তে করতে পারছে না। এটা যে কোনো গবেষণা খুবই প্রতিষ্ঠানের risky, এটা খুবই হয় না। risky, না, এটা আমাকে হয় না। বলতে দিন যে আমার মনে হচ্ছে যে সৃজনশীলের দিকে বাংলা একাডেমি মনোযোগটা পড়ছে। আমি আশা করি তাই। যেমন একটা সামনে সড়কের ওপরে একটা ভবন তৈরি হচ্ছে, যেখানে লেখকদের আড্ডা এবং ক্যাফেটেরিয়া থাকবে, এবং প্রত্যাশা এরকম যে সেখানে তরুণ লেখকেরা যাবেন, বসবেন, তাদের খাবার দাবার কিনে খাবার ব্যবস্থা আছে, এবং নিচের তলায় চিত্রকলার প্রদর্শনী হতে পারবে। নভেরা হল করা হয়েছে, নভেরা ভাস্করের নামে হল করা হয়েছে। এই কাজগুলোকে আরো একটু কি বলবো, আরো একটু ইন্সপায়ারিং ওয়েতে, উদ্দীপনামূলকভাবে আমি দেখতে চাই। যে শুধুই গবেষণা, শুধুই অনুবাদ, শুধুই ভাষা চর্চা, ব্যাকরণ রচনা, উত্তরাধিকার পত্রিকা সৃজনশীলতার উপর আমি সেটাই বলতে হচ্ছে না। যে দেখতে পাচ্ছি উনি আসবার পরে উত্তরাধিকার যে মাসিক পত্রিকাটি, তার চেহারা পাল্টেছে, এবং সেটা নিয়মিত বার হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই তরুণদের লেখা বেশি। তরুণ বলতে আমি 40-এর নিচে বলছি। যেমন কবিতার ক্ষেত্রে ওখানে দেখা যায়, ফরিদ কবির তুমি দেখেছো উত্তরাধিকার পত্রিকায়, যে যারা লিটল ম্যাগ, ছোট কাগজে লিখতেন, তারা এখন সম্পৃক্ত হচ্ছেন। তো এই দিকগুলোকে আমার মনে হয় আর একটু বাড়ানো দরকার। আর একটা জিনিস দরকার, এটা শিল্পকলা একাডেমি বা শিশু একাডেমির মতো জেলায় জেলায় শাখা করা না, হবে না, হয় না, এটা উচিত হবে না। কারণ এটা একটা কেন্দ্রীভূত একটা গবেষণা, তথ্য, নানাদের উদ্দীপনা সৃষ্টির ক্ষেত্রে। কিন্তু যে বইগুলো বেরোচ্ছে, যেখানে তোমারও সমালোচনা রয়েছে যে আমরা জানতে পারছি না বা পৌঁছচ্ছে না, বই বিক্রয় কেন্দ্র, যেটার একটা ব্যবস্থা সম্প্রতি ইনি নিয়েছিলেন, যে বিভিন্ন জায়গাতে আঞ্চলিক সাহিত্য সম্মেলন করে সেখানে বইমেলা হচ্ছে, সেটা ছোটখাটো বইমেলা। কিন্তু এইটাকে আরো একটু বিপণনের দিকটা নজর দেওয়া উচিত। যে প্রকাশনাগুলো আছে, আমি দেখেছি ঠাকুরগাঁয়ে দেখেছি, বা অন্যান্য জায়গায় যে গেছি আপনার সঙ্গে বইমেলা, বাংলা একাডেমির বইমেলা অনুষ্ঠানে চুয়াডাঙ্গায় গেছি, সেখানে দেখেছি যে যা বই নিয়ে গেছে সব কিনে নিয়েছে লোকেরা, শেষ হয়ে গেছে। লোকের চাহিদাটা আছে কিন্তু তাদের পৌঁছতে পারছে না। যদি প্রত্যাশার কথা বলেন তাহলে আমি বলবো যে বাংলা একাডেমির যে প্রকাশনাগুলো আছে, এইটা বোধহয় আরেকটু উন্নত হওয়া দরকার প্রকাশনার ক্ষেত্রে। এর চেহারা, কাগজ, বাঁধাই, কভার হওয়া দরকার, এবং এটা সমস্ত জেলাতে যাতে পৌঁছায়
এটার একটা ব্যবস্থা দরকার। এখানে কিন্তু সত্যি হক ভাই একদম একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ঢাকার বাইরের বই বিক্রয় কেন্দ্রগুলি কিন্তু বাংলা একাডেমির মূলত মানে আমার হতে পারে যে ডিকশনারি ছাড়া খুব বেশি বই তারা ডিসপ্লেতে রাখেন। আমি হক ভাইয়ের সঙ্গে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আমি মনে করি বাংলা একাডেমির আরও কিছু কাজ রয়েছে, আবার যেসব কাজ করার দরকার উচিত নয় বাংলা একাডেমি এমন কাজও করছে। আমি মনে করি সেটা একটু নোটিস করার দরকার। সেটা হলো যেমন এই মানে বলছি সৃজনশীল যেসব সাহিত্য, সেসব সাহিত্যের দিকে বাংলা একাডেমি নজর দিচ্ছে, এটা ভালো দিক। কিন্তু খারাপ দিক হচ্ছে এইটা যে অন্যান্য সাধারণ প্রকাশনার মতো যখন তারা একজন কবির কবিতার বই বা একজন গল্পকারের গল্পের বই যখন বের করে, এবং বিশেষ করে তরুণদের, সেখানে উৎসাহ দেওয়ার চাইতেও বেশি প্রশ্নটা জাগে যে কাদের বই বের করছে এবং এর নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করা হচ্ছে। কারণ হঠাৎ করে যে কোনো জায়গা থেকে মাঝখান থেকে একটা ধরে এই একটা 30 বছরের একটা বয়সী একটা ছেলের কবিতার বই বের করে ফেললো, বা 50 বছর 40 বছরের একটা 20 বছরের একটা ছেলের বই বের কবিতার বই বা গল্পের বই বের করে ফেললো। না, তরুণ লেখক প্রকল্পের বাইরে এই বইগুলো প্রকাশিত হচ্ছে, যেটা সাধারণ প্রকাশকরা করার কথা। সেই বইগুলি যেহেতু এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কিভাবে এই ধরনের বই বের করে? আমি অনেকগুলো নাম বলতে পারবো যাদের বই বাংলা একাডেমি কবিতার বই বের করেছে, এবং এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর ক্ষোভ আছে। কারণ বাংলা একাডেমি এই ধরনের কাজ করতে পারে না যে একজন তাদের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা আছে, কেউ কেউ এটাও বলে থাকে যে জামান ভাইয়ের সঙ্গে ভালো ঘনিষ্ঠতা আছে বলে তাদের বই বের করা যায়। আমাকে কেউ কেউ বলেছে জামান ভাইয়ের সঙ্গে লাইন করো। আমি মনে করি যে এগুলি কিন্তু বাংলা একাডেমির জন্য খুবই ক্ষতিকর প্রবণতা। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যেটা হক ভাই বলেছেন যে বইয়ের ভালো বিপণন হওয়া, যেটা আমি আগেও বলেছিলাম যে বাংলা একাডেমি যেসব প্রকাশনা হচ্ছে সেগুলি সম্পর্কে আমরা কেন জানছি না, কারণ বাংলা একাডেমির বিপণন ব্যবস্থাটাও হয়তো কোনো ত্রুটি আছে, যেগুলি সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। এটা অবশ্য শুধু বাংলা একাডেমির নয়, এটা আমাদের প্রকাশনা শিল্পেরই আমি আরেকটা জিনিস তুলে ধরবো যে অনুবাদ সেল একটা সময় খুব ছিল। আমি এটা শুনেছি যে বঙ্গবন্ধু নিজেও চেয়েছিলেন যে বিভিন্ন ভাষার সাহিত্যের অনুবাদ আমাদের দেশে লোকজন পড়তে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে যে গত 30-40 বছর আমি খুব ভালো অনুবাদের বই, যেমন আমি বলছি একটা সময় প্লেটোর রিপাবলিক বেরিয়েছে, মানে অনুবাদ বেরিয়েছে ওখান থেকে, বা আপনি সেঙ্গারের কথা বলেন, কিন্তু আরো অনেক এই যে মাস্টারপিসেস আছে যেসব বইগুলো হওয়ার কথা ছিল, দরকার ছিল। আমরা সেই সব বইয়ের জন্য পশ্চিমবঙ্গের কাছে যাচ্ছি। বিভাগটাই তুলে দেওয়া হয়েছিল, এই বিভাগে আবার আমরা নতুন করে করেছি, হওয়ার পরে এখন কিন্তু এই বিভাগে এই যে প্লেটোর আর কি এখন নতুন করে বেরোলো আইন কানুন এই পর্যন্ত বাংলা ভাষায় অনুবাদই হয়নি। সেটি কিন্তু আমি মনে করি যে অনুবাদ সেলটা আরো শক্তিশালী হওয়া দরকার। বিশাল সিন্ধুর অনুবাদ আমরা এর মধ্যে করি। অনুবাদ সেলটা শক্তিশালী করা দরকার দুটো ভাবে। একটা হচ্ছে বাংলাদেশের সাহিত্যকে অন্য দেশে পৌঁছানো, এবং অন্য দেশের ভালো সাহিত্যগুলো, মাস্টারপিসেসগুলো অন্তত বাংলা একাডেমির মাধ্যমে আসা, এটা দুটো দিক। আরেকটা হলো যেটা যে আমি মনে করি যে এই যে বিজ্ঞান ভিত্তিক বা আইনি পরিভাষা বা বিজ্ঞানের পরিভাষা, এগুলোর এই ধরনের বই, যেটা জাহিদ বলতে চাচ্ছিল যে উপযুক্ত ভাষার না পাওয়ার কারণেই অনেকে ইংরেজি ব্যবহার করছে, তো হাতের কাছে ওই বিষয়ে বই কিন্তু অনেক হয়েছে। এটা আরো একটা জিনিস আমি একটু নোটিস করবো, আমি বাংলা একাডেমির গ্রন্থমেলার কথা বলবো, তো গ্রন্থমেলার দুটো জিনিস হয়। একটা হচ্ছে গ্রন্থমেলার ব্যাপ্তি, সবকিছুই প্রশংসার, কিন্তু এর মধ্যে দুটো দিক আছে যেটা আমি বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করব। বাংলা একাডেমির রেফারেন্স না, আমি দুটো ঐতিহাসিক কারণে অর্জন করেছে না, দুটো দিক আমি দৃষ্টি আকর্ষণ করব। বাংলা একাডেমির প্রতিষ্ঠার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই বইমেলা। না, সেটা আছে। আজকে আমি দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে, একটি হচ্ছে বাংলা একাডেমির পুরস্কার, আর একটি হচ্ছে এই পুরস্কারটা নিয়ে আমি শেষ করি। পুরস্কারটা হচ্ছে যাদেরকে দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রেই কেন দেওয়া হয়, যেমন আমি অর্থ জানি না, কেন দেওয়া হলো, বলা হলো বিশেষ অবদান। আমি আপনাকে বাংলা একাডেমির গত 30 বছরের 30 জন কবি লেখকের বের করে আমি বলতে পারবো যে তাদের কোনো ভূমিকা নেই বাংলা সাহিত্যে, কিন্তু তাদেরকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার কথাটা শুনবো একটা বিরতি থেকে ফিরে এসে। এই ব্যাপারে যে আপনাদের আসলে সত্যিকারের অর্থে ফরিদ ভাইয়ের যে প্রশ্ন, সেই প্রশ্নের ব্যাপারে আপনার উত্তরটা একটু জানতে চাই। ঠিক আছে, আজকের বাংলাদেশ।
পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামসুজ্জামান খান, দিয়ে গেছে। আমরা আপনার কাছে আবার ফিরে আসতে চাই ওই প্রসঙ্গে, যে পুরস্কার নিয়ে ফরিদ কবির যে প্রশ্নটি তুলেছেন সেটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া। না, সেটা আমি জানতে চাইছিলাম যে পুরস্কার নিশ্চয়ই যে কোনো বিশ্বের যে কোনো পুরস্কারই মানে সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং বহু বিখ্যাত সাহিত্যিক পুরস্কার পান নাই। ডলস হাউসের লেখক পুরস্কার পান নাই, টলস্টয় পান নাই, আরও এরকম অতি বিখ্যাত আছে, এবং অনেকেই নোবেল পুরস্কার পেয়েছেন যাদের নাম কেউ এখন জানেই না, এরকম তো হয়েছে। আবার আমাদের দেশেই মানে বাংলা সাহিত্যেরই অন্তত 6-7 জন নোবেল পুরস্কার পেতে পারত। মানিক বন্দ্যোপাধ্যায় পেতে পারতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পেতে পারতেন, তারাশঙ্কর পেতে পারতেন, এমনকি সৈয়দ ওয়ালিউল্লাহ পেতে পারতেন। তো এটা তো দেওয়া হয় না, কী করা যাবে? পুরস্কার নিয়ে এই ধরনের ঝামেলা হয়, এবং তরুণ লেখক যারা, তাদের প্রত্যাশা খুব থাকে, নিজেদের মধ্যে দলাদলি থাকে, গ্রুপিং থাকে, তারা ওই কেউ একজন পেলে ঈর্ষায় তখন তার একটু সমালোচনা করে। এটা বোঝা যাবে যে কাল কার রচনাকে গ্রহণ করছে, সেটা বোঝা যাবে। হক ভাই, আপনার কাছে আবার চলে আসবো, আমাদের সময় খুব বেশি নেই। এর ভিতরেই একটু জানতে চাইবো যে যেই প্রসঙ্গটি আগে আপনি বলছিলেন যে প্রত্যাশার জায়গাটির দিক থেকে, অর্থাৎ সৃজনশীলতার হ্যাঁ, সৃজনশীলতার ক্ষেত্রে আমি সৃজনশীলতার বলছি। বিকাশের দিক থেকে আরো কি করা যায়, গবেষণা কিভাবে, কারণ আমরা জানি যে এই ধরনের প্রতিষ্ঠান সবার জন্য কাজ করতে পারবে না, এমনভাবে কাজ করতে হবে সেটা যেন সবার কাছে এর সুফলটা পৌঁছে যায়, কিন্তু সবার জন্য সরাসরি কাজ করবে না, সেই জায়গাটায় কি গুরুত্ব দেওয়া প্রয়োজন? অনেকগুলো কাজ করা যেতে পারে, অনেকগুলো কাজ করা যেতে পারে। যেমন বিশ্বে বাংলাদেশের সাহিত্যকে পরিচিত করাবার কাজটি বাংলা একাডেমি খুব খুব ক্ষীণভাবে নিয়েছে। কিছু কিছু অনুবাদ করেছি, কিন্তু এটাকে একটা খুব সাবস্টেন্সিয়াল মিনিংফুল একটা সেল গড়ে তোলা দরকার। প্রয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় যারা টাকা বরাদ্দ করেন তাদের একটা আলাদা ফান্ড করে এটা করা দরকার। হক ভাই, এখানে মনে রাখা দরকার যে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ দেশের বাইরে থাকে, এবং তাদের পরের যে জেনারেশন আসছে তারা কিন্তু ভাষাগত থেকে হয়তো সেই বাংলা জন্য এবং বলছি যে ইংরেজি- অনুবাদ, সেখানে- এবং অনুবাদ সেখানে বলতে একটা- আমি শুধু ইংরেজি ভাষায় অনুবাদের কথা ভাবছি না, পৃথিবীর মেজর কিছু ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হওয়া দরকার। প্রাসঙ্গিকভাবে বলে নিই, আজকে বাংলা একাডেমি নিয়ে আমরা খুব উত্তপ্ত কথাবার্তা বলছি, কিন্তু একটা মরা হাতি দাঁড় করানো হয়েছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তার কোনো কাজ আপনারা দেখবেন না, কোনো কাজ আপনারা দেখবেন না। এই কাজটা কিন্তু তাদের এই যে ভাষার এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে তাদের কাজ করবার ছিল। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কথা এই জন্য বললাম যে 21শে ফেব্রুয়ারির সঙ্গে বাংলা একাডেমির যোগ রয়েছে, 21 দফার সঙ্গে বাংলা একাডেমির যোগ রয়েছে। কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু ইউনেস্কোর একটি প্রতিষ্ঠানের মর্যাদা পেয়ে গেছে, সেই আন্তর্জাতিক মাতৃভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা, এই কাজটি করা দরকার। আর দ্বিতীয় কাজ যেটা আমি মনে করি যে হাতে এই মুহূর্তে নেওয়া দরকার, যে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের যারা শ্রেষ্ঠ মানুষ, সেই মানে পেছন থেকে, মানে আমরা তো আবার ইতিহাস বলতে সাধারণত বুঝি 47 সালে দেশভাগ, আর না হলে 71 সালে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, তা নয়। আমি 200-500 বছর পেছন থেকে বলছি। তাদের জীবনী গ্রন্থ হওয়া দরকার, এবং কিছু কাজ করা দরকার যাতে আমরা আরও সাধারণ মানুষকে, যেটা আপনি গোড়াতে বলেছিলেন, যে সম্পৃক্ত করতে পারি। একটা সম্পৃক্তি আমি মনে করি যে বইমেলা বিরাটভাবে পালন করছে, এবং এ কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলা একাডেমির যেটা সাংগঠনিক মানে উদ্দেশ্য, ভিশন বা মিশন যাকে বললো, তার ভিতরে কিন্তু বইমেলা নয়, এটা ঐতিহাসিক কারণে ঐতিহাসিকভাবে চেপে গেছে। আমার নিজেরই মনে আছে 20-30টা স্টল দিয়ে প্রথম বইমেলা শুরু হয়েছিল, আর আজকে তো স্টলের জন্য জায়গাই দেওয়া যায় না, সোহরাওয়ার্দী উদ্যানে চলে গেছে। হক ভাই, শামসুজ্জামান খান এবং ফরিদ কবির, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করি যে আগামীতে বাংলা একাডেমির তাদের যে কাজ, এটা আরও বেশি এগিয়ে যাবে এবং মানুষের উপকারে আরও বেশি করে ভূমিকা রাখতে পারবে। আপনাদের ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার।